আচ্ছা, এসআইআর এর ফর্ম নিয়ে এত আতঙ্কিত কেন মানুষ? এখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে নাকি অনেকের ভুল হচ্ছে। দেখি তো, আজকের আমি ফর্ম ফিল আপ করছি, যেভাবে বলছি সেইভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আর কোনো ফর্ম ফিল আপে ভুল হবে না। বা আপনারা যদি ফর্ম ফিল আপে ভুল করে থাকেন, তাহলে একটু দেখে নিন যে কোথায় কোথায় আপনার ভুল হয়েছে। দেখুন, প্রথমত ভালো করে বুঝবেন, এখানে কিছু করার দরকার নেই। এখানে একটা ছবি দিয়ে দিবেন, যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা হবে একদম হালকা রঙের। ঠিক আছে? এর থেকেও যদি হালকা হয় সবচেয়ে ভালো, যদি সাদা রং দিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে এখানে দেখুন, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, যে এখানে প্রথমে আছে জন্ম তারিখ। এই জন্ম তারিখটা কিন্তু আমাদের লিখতে হবে তারিখ মানে দিন, মাস এবং বছর অনুযায়ী। এভাবে লিখে দিলেন, আমি যেভাবে লিখেছি এইভাবে লিখবেন। তারপরে দেখুন আধার নম্বর, অর্থাৎ আমার আধার নম্বর, যে আধার নম্বর আপনার হবে সেই আধার নম্বর আপনি দেবেন। তারপরে মোবাইল নম্বর, মোবাইল নম্বর যে নম্বরটা চালু আছে সেই নম্বর একটা দিয়ে দেবেন। তারপরে দেখুন মোবাইল নম্বরের পরে কি পিতার বা অভিভাবকের নাম। এখানে অনেকে ভুল করে ফেলছেন যে পিতার বা অভিভাবকের নামটা আমরা কি লিখবো। আপনি যদি পুরুষ, মহিলা, বিবাহিত এবং অবিবাহিত যাই হোক না কেন, প্রত্যেকে যারা যারা ফর্ম ফিল আপ করছেন, মহিলা হোক বা পুরুষ হোক, সকলে কিন্তু এই জায়গায় আপনার বাবার নাম লিখবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের নাম লেখার একটা জায়গা দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গাটা প্রত্যেকে কিন্তু বাবার নাম লিখবেন, অবশ্যই বাবার নাম। যদি মহিলা হন তাও এখানে আপনার বাবার নাম লিখবেন বা পিতার নাম লিখবেন, এবং যদি পুরুষও হন তাহলেও এখানে কিন্তু আপনার পিতার নাম লিখবেন। তাহলে হয়ে গেল। তারপর হচ্ছে কি বলছে, পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, এখানে কোন এপিক নাম্বারটা দেবেন, 2025 সালের এপিক নাম্বার কিন্তু দিতে হবে। এই ফর্মটা এইটুকু কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু কিন্তু আমাদের 2025 সাল অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে। সুতরাং এখানে দিচ্ছেন কি, আপনার বাবার এপিক নম্বর 2025 সালের। যদি বাবা না বেঁচে থাকে তাহলে কিন্তু এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এপিক নম্বরের জায়গাটা ফাঁকা থাকবে। ঠিক একই রকম ভাবে তারপরে মায়ের নাম, তাহলে মায়ের নাম দিয়ে দেবেন, মায়ের এপিক নম্বর 2025 সালের এপিক নম্বর দিয়ে দেবেন। তারপরে স্বামী স্ত্রী নাম এখানে একটু গুলিয়ে ফেলছে। এখানে আমরা কি করব, যদি এই ফর্মটি কোনো ছেলে করে থাকে তাহলে তার স্ত্রীর নাম লিখবে এখানে, এবং তার নিচে কিন্তু কি লিখবে, স্ত্রীর এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটা কিন্তু দিয়ে দেবে। আমি যেহেতু এই ফর্মটি ফিল আপ করছি, তাই আমার স্ত্রীর নাম এবং আমার স্ত্রীর এপিক নাম্বার আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে যদি কোনো আহ মহিলা এই ফর্মটি ফিল আপ করে থাকে, তাহলে তার স্বামীর নাম এখানে হবে এবং তার স্বামীর এপিক নাম্বারটা এখানে হবে। তাহলে এইটা নিয়ে আশা করছি আপনাদের কোনো সমস্যা নেই। এবার এবার এই যদি দুটো ফর্ম ভালো করে একটু বুঝবেন, এই যে এই অংশটা যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা এই অংশটা ফিল আপ করবে, আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা এই অংশটা ফিল আপ করবে। তাহলে এই তো, আর তো এখানে তেমন কিছু নেই। এবারে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। যেহেতু আমার 2002 ভোটার লিস্টে নাম নেই, তাই কিন্তু আমার এই ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এই অংশটুকু আমাকে ফিল আপ করতে হবে। যাদের 2002 সালে আছে তারা এই অংশটা ফিল আপ করবে। তাহলে দেখুন কিভাবে আমি ফিল আপ করছি, একটু দেখে নিন। প্রথমত আমরা দেখবো নাম কি আছে, এখানে নাম লিখতে হবে। কার নাম লিখতে হবে এটা কিন্তু বুঝে নিতে হবে। নামটা লিখবো আমরা কার, নাম লিখবো আমার বাবার নাম। ঠিক আছে? তাহলে দেখুন এখানে লেখা আছে মহিউদ্দিন মন্ডল, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই নামটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে নামের জায়গায় কি লিখবো, মহিউদ্দিন মন্ডল। এবার একটা জিনিস কিন্তু এখানে বোঝার জিনিস আছে, 2025 সালে দেখুন গোলাম মহিউদ্দিন মন্ডল আছে। ঠিক আছে? আমার 2025 সালে আমার বাবার যে নামটি ভোটার লিস্টে আছে সেই নামটা এখানে পরিবর্তন হয়েছে গোলাম মহিউদ্দিন মন্ডল, তাই আমি সেই নামটা এখানে দিয়েছি। কিন্তু 2002 সালে আমার বাবার নাম কিন্তু ছিল কি, মহিউদ্দিন মন্ডল, তাই কিন্তু আমি সেখান থেকে শুধুমাত্র মহিউদ্দিন মন্ডলটাই কিন্তু লিখেছি। এপিক নাম্বার, তাহলে এপিক নাম্বারটা যেটা আছে, দেখুন এখানে এপিক নাম্বার কোনটা, এটা। তাহলে এই এপিক নম্বরটা, এখানে যে এপিক নম্বর দেওয়া আছে এটা কিন্তু 2002 সালের এপিক নম্বর, সেই এপিক নম্বরটা কিন্তু দিতে হবে। আমার বাবার 2002 সালে এপিক নম্বর এবং 2025 সালে এপিক নম্বর কিন্তু আলাদা। সুতরাং 2025-এর জায়গায়, মানে এই জায়গায় 2025 সাল অনুযায়ী আপনার এপিক নম্বর দিতে হবে, এবং এখানে কিন্তু 2002 সাল অনুযায়ী এপিক নম্বর দিতে হবে। তাহলে এখান থেকে এপিক নম্বর দিতে হবে কি, WB18-036-177, যেটা আপনাদের হবে সেটা এইভাবে বসিয়ে দেবেন। তারপরে কি, তারপরে দেখুন যেটা আছে আত্মীয়ের নাম, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে আত্মীয়ের নাম এইটা আমরা কি লিখবো, কার নাম লিখবো। আত্মীয়ের নাম এটা কিন্তু দেখুন 2002 সালে তো আপনার নাম নেই, তাহলে আপনার বাবার বাবার নাম, তাহলে এখানে কি দিতে হবে, আপনার বাবার বাবার নাম। ঠিক আছে? তাহলে দেখুন এখানে 2002 সালে যে নামটা আছে আত্মীয়ের জায়গায়, তাহলে এখানে দেখুন আত্মীয়ের জায়গা কি,
এই যে সম্পর্কিত ব্যক্তির নাম, এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে সম্পর্কিত ব্যক্তির নাম, এই সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে কি লেখা আছে, ফরাদ মণ্ডল। তাহলে আমার বাবার বাবা হচ্ছে ফরাদ মণ্ডল, যে বানানটি আছে আমি সেই বানানটা কিন্তু এখানে দেব। তাহলে কি আছে, ফরাদ মণ্ডল, আমি দিয়ে দিলাম ফরাদ মণ্ডল, হয়ে গেল ফরাদ মণ্ডল। তারপরে কি আছে, সম্পর্ক। এখানেও দেখুন সম্পর্ক কিন্তু লেখা আছে। এখানে যেটা থাকবে সেটা কিন্তু দেখুন, এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু সম্পর্ক দেওয়া আছে। তাহলে সম্পর্ক জায়গায় কি, পিতা। তাহলে আমি কিন্তু এখান থেকে লিখে দেব কি, পিতাটা আমি লিখে দেব। তাহলে এখানে লিখে দিলাম সম্পর্ক কি, পিতা। তাহলে হয়ে গেল সম্পর্ক, তাহলে কি হয়ে গেল, তাহলে সম্পর্ক কি হলো, পিতা। তারপর জেলা, জেলা কি, দক্ষিণ 24 পরগনা, আপনার প্রত্যেকে জানেন। তাহলে লিখবেন দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, ডিজিট গুলো আপনারা সকলে কিন্তু লিখবেন কি হিসাবে, ডিজিট গুলো লিখবেন একদম ইংরেজিতে। যেমন এই যে ডিজিট গুলো, যেগুলো সংখ্যা সেগুলো ইংরেজিতে করবেন, বাকিগুলো বাংলায় করবেন। ঠিক আছে, হয়ে গেল। তারপরে রাজ্যের নাম, রাজ্যের নাম কি হবে, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, এটা হয়ে গেল। বিধানসভা ক্ষেত্রের নাম, এবার দেখুন 2002 সালে বিধানসভা ক্ষেত্রের নাম কি, দেখুন আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে, ভালো করে একটু লক্ষ্য করুন, মগরাহাট পশ্চিম। আপনাদের যে বিধানসভা হবে সেই বিধানসভা ক্ষেত্রের নামটা কিন্তু এখানে দেবেন। তাহলে আমাদের কি, মগরাহাট পশ্চিম, আমি শুধু এখানে লিখে দেব মগরাহাট, মগরাহাট পশ্চিম। তাহলে আমার বিধানসভা ক্ষেত্রের নাম কি হয়ে গেল, বিধানসভা ক্ষেত্রের নাম আমি কিন্তু দিয়ে দিলাম মগরাহাট পশ্চিম। আপনাদের যেটা হবে আপনারা সেটা লিখে দেবেন। তারপরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিধানসভা ক্ষেত্রের নম্বর কোনটা লিখবেন। দেখুন এই জায়গাটায়, এই জায়গায় যেটা লেখা আছে এটা হচ্ছে 120। আপনাদের যেটা হবে সেটা নিয়ে কিন্তু এখানে লিখে দেবেন। তাহলে আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত, সেটা হচ্ছে 120। তাহলে 120 আমি লিখে দিলাম। এবং তারপরে দেখুন কি আছে, অংশ নম্বর, কি আছে, অংশ নম্বর। অংশ নম্বরটা কিভাবে খুঁজে পাবেন, দেখুন এই যে অংশ নম্বর লেখা আছে, ভালো করে একটু লক্ষ্য করুন, অংশ নম্বর কত, 13। তাহলে আমি এই অংশ নম্বরটা, এবার আপনাদের যেটা হবে সেই অংশ নম্বরটা কিন্তু এখানে লিখবেন। দেখুন অংশ নম্বর কি, 13, 13 লিখে দিলাম। এবার ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যাটা কি, আমি এখান থেকে সিরিয়াল, দেখুন এখান থেকে সিরিয়াল ওয়াইজ আপনার বাবার যে ক্রমিক নম্বর সেটা কত আছে সেই ক্রমিক নম্বরটা একটু খুঁজে নেবেন। যেমন আমার বাবার ক্রমিক নম্বর হচ্ছে 589, ঠিক আছে, 5 আর 9, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আপনাদের লিস্ট অনুযায়ী আপনারা খুঁজে নেবেন ক্রমিক সংখ্যাটা কত, 589, হয়ে গেল। এবার যদি কারো 2002 সালে নাম থাকে তাহলে এটা না ফিল আপ করে, তাহলে এটা ফিল আপ করবেন। নির্বাচকের নামের জায়গায় যার 2002 সালে নাম আছে, আপনার নাম থাকবে, সে আপনার নাম দেবেন, এপিক নম্বর দিয়ে দেবেন। এইভাবে এইগুলো যেমন হয় ফিল আপ করেছি ঠিক একই রকম ভাবে এটাও ফিল আপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এখানে আপনার সই করতে হবে। এবং যদি কেউ বাইরে থেকে থাকে, কাজের সূত্রে বা অন্যান্য কোনো কারণে যদি কেউ বাইরে থেকে থাকে, তাহলে আপনাদের পরিবারের যে কোনো একজন এখানে সই করবেন এবং সইয়ের জায়গায় পাশে সম্পর্কটা লিখে দেবেন। এবং এরকম ঠিক একই রকম ভাবে আপনারা দুটি ফর্ম ফিল আপ করবেন। একটি ফর্ম বিএলও সাহেবকে জমা করবেন এবং একটি ফর্ম বিএলও সাহেবের স্বাক্ষর এবং স্ট্যাম্প করিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ঠিকঠাক ভাবে ফর্মগুলো ফিল আপ করুন।